আমি যদি শুধু ক্রিমিনাল নেগলিজেন্সটাই দেখি, ফেডারেশন বা এই যে কোনো সংস্থায় দেখো এত বারবার শিরোনামে আসে, এত কড়াকড়ি, এত বয়কট, এত আন্দোলন, কখনো কখনো কর্মবিরতি। এই টানাপোড়েনের মধ্যে বেসিকটা কি? যে একজন শিল্পী বা একজন কলাকুশলী তার নিরাপত্তা। আমি বলছি যে সেইখানে যদি বেসিক, এবং এটা এইরকম নয় যে কেউ একটা মোবাইলে ভিডিও শ্যুট করছে, এর সঙ্গে একটা বড় প্রোডাকশন হাউস, আমার ধারণা ওনারা বলতে পারবেন, পশ্চিমবঙ্গের অন্যতম অগ্রণী প্রোডাকশন হাউস, একটা অগ্রণী চ্যানেল যুক্ত আছেন। আমি বলছি তাহলে পুলিশ পারমিশন, সেফটি মেজার, এগুলো তো বেসিক। কোনো একটা পার্টে হতে পারে, প্রোডাকশন হাউসের পার্টে হতে পারে, চ্যানেলের পার্টে যদি কোনো খামতি থেকেও যায়, এ তো ফেডারেশনের দায়িত্ব যে ঝাঁপিয়ে পড়ে সেগুলো রেগুলারাইজ করা। এ কী করে এই জিনিস হতে পারে? সুমনদা, আপনি একদম শুরুতেই যে গল্পকার দিয়ে শুরু করলেন এখানে বলতে গিয়ে, বান্ধবীরা গল্পকার, একদম একদম, এবং সেখানে শুরুতেই বলা হচ্ছে যে রাহুল লিখছেন যে মৃত্যুর পর উনি নিজেকে দেখতে পাচ্ছেন এরকম একটা জায়গা থেকে, এবং তার সেই প্রেক্ষিতে আপনি নিয়তি শব্দটাও আনলেন, যে কোনো একটা জায়গায় নিয়তিকে জড়িত। কিন্তু রুদ্রদিন একটা অদ্ভুত সুন্দর কথা বললেন আজকে, যে সব কিছু আছে কিন্তু জীবনের জন্য কোনো বাজেট নেই। এই যে বাজেট কথাটা, এই বাজেট কথাটা কিন্তু শুধুমাত্র অর্থনীতি নয়, এর মধ্যে একটা একই সঙ্গে ব্যবস্থাপনার জায়গাও রয়েছে। এবং যখন এই ব্যবস্থাপনার মধ্যে আমরা এতক্ষণ যারা প্যানেলিস্টকে আছেন, যাদের মধ্যে 4 জন প্রত্যক্ষভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের কথাবার্তা থেকে যেটা বুঝতে পারলাম, এই ব্যবস্থাপনার মধ্যে বড় কোনো একটা গলদ ছিল। তাহলে এই যে গলদটা ছিল, এই গলদটার জন্য তো কাউকে না কাউকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, কেউ না কেউ তো দায়ভার নেবে। এই দায়ভার নেওয়ার জায়গাটাতে এগিয়ে আসতেই হবে, নিশ্চিতভাবে এগিয়ে আসতে হবে। তার সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে পুলিশকে নিরপেক্ষ তদন্ত করে সত্যিকে সামনে আনতে হবে। এবং সেক্ষেত্রে তা মানে রাহুলের পরিবারের তরফ থেকে কোনো কিছু করা হবে কিনা, এগুলো হবে কিনা, নাকি একেবারে ফেডারেশনের তরফ থেকে সুমোটো এই রকম একটা প্রতিভাকে আমরা হারিয়েছি একেবারে। আমি বলছি, যেহেতু চৈত্রীতে আমাদের সবার মধ্যে তুমি সিনিয়র, আমি বলছি তখন তো সদ্য জন্মেছি আমি, কেয়া চক্রবর্তী বারবার আজ কাল থেকে যারা সিনিয়র একেবারে সেই ঘটনা এসেছে চক্রবর্তীর সময়। আমিও যেটা শুনেছি যে কেয়া চক্রবর্তী যখন ঝাঁপ দিয়েছিলেন তখন কোন রকম সিকিউরিটি ছিল না। কেয়া চক্রবর্তীকে আমরা হারিয়েছি কত 75 সাল বা 76 সাল না। আমি জাস্ট তোমাদের অ্যাড করব, দেখুন ঠিক আমরা ঘটনা ঘটে যায়, একটার পর একটা প্রতিভা আমরা হারাই, কিন্তু আমরা শিক্ষা নিই না। এই যন্ত্রণা থেকে আরো বেশি করে আজকের এই অনুষ্ঠান। আমি পুরনো আনন্দবাজারে দেখছিলাম 18ই মার্চ 1977 সালে সুনীল গঙ্গোপাধ্যায় আনন্দবাজার পত্রিকায় লিখছেন, কেয়াদির মৃত্যুটার পর প্রথম দিনে সংবাদ পাঠের পর খুব তীব্রভাবে আশা করেছিলাম বহুদূরে গঙ্গা তীরে কোথাও তিনি আবার ভেসে উঠবেন এবং ফিরে এসে সবাইকে চমকে দেবেন, কিন্তু নিষ্ঠুর নিয়তি সেই রকম কোনো সুযোগ দেয়নি। আমি বলছি রাহুলের ক্ষেত্রে প্রত্যেকটা শব্দ একইভাবে প্রযোজ্য। আর দুর্ভাগ্য যে তার পরের প্যারাগ্রাফে আমি আসছি, আকস্মিক দুর্ঘটনা হলেও যদি দেখা যায় অব্যবস্থা এবং যথোচিত সাবধানতার অভাবেই এমন ঘটল, তাহলে দুঃখ আরও তীব্র হয়। আশা করি এর তদন্ত হবে এবং পূর্ব পটভূমিকা প্রকাশিত হবে। বিশ্বাস করুন, আমরা এতক্ষণ সবাই যা কথা বললাম, এই দুটো বাক্য দেখিয়ে দিচ্ছে যে বঙ্গ সমাজ এই দুর্ভাগ্যজনক ঘটনার এর আগেও সাক্ষী হয়েছে, সেই গত শতকের 70-এর দশকে, কিন্তু আমরা এক চুলো এগোতে পারিনি। এইটা আরো দুর্ভাগ্যের। মানবে রুদ্র? কেয়াদির কথাটা বলতে বলতে যেটা রাহুলের সঙ্গে জুড়ে থাকে, সেটা যে কি অদ্ভুত। রাহুল তো মেইনস্ট্রিম ফিল্মে তার আশা চিরদিনই, তুমি যেমন একসঙ্গে আমরা কাজ করেছিলাম রাহুল প্রিয়াঙ্কা, কিন্তু যেভাবে মেইনস্ট্রিম ফিল্মে যারা প্রথাগতভাবে হিরোদের বিখ্যাত হওয়ার জন্য বা জনপ্রিয় হওয়ার জন্য, ভালোবাসার মানুষ হয়ে উঠবার জন্য যে স্টান্টগুলো থাকে, নাচ গান ফাইট আরো মারাত্মক থাকে, রাহুল সেগুলো নিয়ে আসেনি। ও শুধুমাত্র নিজের অভিনয় প্রতিভাটা দিয়ে একটা ধরন পাল্টে দিয়েছিল। এবং ওই সিনেমাতে সদ্য প্রয়াত জুবিন, যিনি নিজেও একদম এই জল তার সঙ্গে জড়িয়ে, সেখানে ওনার গলায় পিয়ারে পিয়ারে, প্রত্যেকের কানে আজকে একটা অদ্ভুত জায়গায় ছুঁয়ে দিচ্ছে যে দুজন জলের কাছে চলে গেলেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।